সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফকিরহাট অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা, স্বাগতম। আজকে আমি তোমাদের গণিত প্রথম পত্রের সমাবেশ সম্পর্কে আগের ক্লাসে যেখানে শেষ করেছি তারপর থেকে আজকে শুরু করব। অবশ্যই আগে বিন্যাসের মূলনীতি, তারপরে বিন্যাসটা কি, বিভিন্ন ধরন, বিভিন্ন ক্যাটাগরি, 2-3টা ক্যাটাগরি দেখিয়েছি। আজকে তোমাদের আমি দেখাবো হচ্ছে সংখ্যা গঠন সংক্রান্ত সমস্যাবলী, সেই সমস্যাবলী আলোচনা করব। তো আসি আমরা সেই সমস্যা সংখ্যা গঠন সংক্রান্ত যে সমস্যাগুলি সেইগুলো আমরা দেখি। দেখো, এখানে প্রশ্নগুলো আছে এরকমই। তোমার সমস্যা সংখ্যা গঠন সংক্রান্ত সমস্যাবলী। সংখ্যা গঠন সংক্রান্ত সমস্যাবলী। সমস্যাটা কি আছে? মনে করো তোমার আছে 1, 2, 3, 4, 5 অঙ্কগুলি কি প্রতিবারে বা প্রতি সংখ্যায় আর কি, প্রতি সংখ্যায় একবার মাত্র নিয়ে বা একবার ব্যবহার করে একবার মাত্র ব্যবহার করে দেখো, ব্যবহার করে প্রথমে আছে যে প্রথম সমস্যাটা হচ্ছে 3 অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা গঠন করা যায়। 3 অঙ্ক বিশিষ্ট কতগুলি সংখ্যা গঠন করা যায়, এটা হচ্ছে একটা প্রশ্ন। দেখো, এখানে আমাদের অঙ্ক আছে হচ্ছে 1, 2, 3, 4, 5টা অঙ্ক, আর 3 অঙ্ক বিশিষ্ট আমাদের সংখ্যা বানাতে, তার মানে 3টা স্পেস এখানে আমাদের নিতে হবে। 1, 2, 3 এই 3টা স্পেসে এই সংখ্যাগুলো বসিয়ে কতগুলো সংখ্যা বানানো যায়। তো দেখো, এখানে আমাদের মোট আছে হচ্ছে 5টা, আর যেহেতু 3 অঙ্ক বিশিষ্ট, তাহলে 3টা গ্যাপ এখানে আমাদের পূরণ করতে হবে। তো 3টা অঙ্ক নিই, 3টা গ্যাপ পূরণ করা মানে এখান থেকে 3টা অঙ্ক নিয়ে। তো এখানে আমাদের আছে মোট হচ্ছে 5টা, তাহলে এই 5টা থেকে আমরা এখানে 5টা থেকে 3টা, 5টা থেকে 3টি, 5টা থেকে 3টি নেওয়ার উপায়টা কি? 5p2 এই, ঠিক আছে। যদি এখানে 6টা হয় তাহলে তোরা কি লিখতে হবে? 6টা থেকে 3টা। যদি 7টা হয় 7টা থেকে 3টা, হ্যাঁ, এরকমই আর কি। তো ধরো এখানে 6p2। এখন 6p2 এর মান কত, এটা তো আমরা ক্যালকুলেটর দিয়ে বের করতে পারি। আবার আগের দিন আমরা শিখেছিলাম কি, এখানে সাফিক্স যে কয়টা সংখ্যা থাকবে 6-এর পরে সেই কয়টা উৎপাদক আমি গুণ করব, গুণ করলে আমরা পেয়ে যাব। তাহলে এখানে যেহেতু আমরা 3টা নিয়েছি, তাহলে 6, 5, 3, 6, 5, 4 কত হবে? 120টা। তাহলে 120টা সংখ্যা গঠন করা যাবে। এই যদি আমাদের এখানে আমি আগে 5টা নিয়েছিলাম, তাহলে 5p3 লিখতে হতো। এই গেল একটা অঙ্ক।
এরপরে দেখো আছে কি আছে, 3 অঙ্ক বিশিষ্ট কতগুলো বেজোড় সংখ্যা আর জোড় সংখ্যা। 3 অঙ্ক বিশিষ্ট কতগুলো, এখানে যদি বলি বিজোড় সংখ্যা, কতগুলো বিজোড় সংখ্যা গঠন করা যাবে। তাহলে দেখো বিজোড় সংখ্যার শেষে স্বভাবত কি থাকে, এখানে 1 3 5, এটা হচ্ছে বিজোড় সংখ্যা। তাহলে বিজোড় সংখ্যা বের করতে গেলে বিজোড় সংখ্যার একক স্থানীয় অঙ্কে সবসময় বিজোড় অঙ্ক থাকে। একক স্থানীয় অঙ্কের সব বিজোড় অঙ্ক থাকবে। তাহলে এখানে বিজোড় অঙ্ক আছে কটা, 1 3 5। তা আমি যেহেতু 3 অঙ্ক বিশিষ্ট আছে, এখানে আমাদের 3 অঙ্ক বিশিষ্ট আমার সংখ্যা বানাতে হবে, আগেই বলা আছে। তাহলে আমি 3টা গ্যাপ এই সৃষ্টি করলাম। এই শেষে এখানে এই 1 3 5-এর যে কোনো একটা বসাতে হবে। হ্যাঁ, শেষে এখানে 1 3 5-এর যে কোনো একটা বসাতে হবে। তাহলে 1 3 5-এর যে কোনো একটা বসানোর উপায়টা কি, 3p1। আর এই শেষ এই গ্যাপটায় যে কোনো একটা বসানোর পর আর বাকি থাকলো কয়টা, এই একটা যে কোনো একটা, এখানে 6টা আছে আর 5টা আছে, আর আছে এখানে আছে এই দুটো জায়গাতে বসবে অবশিষ্ট 5টি থেকে 3টা। তাহলে অবশিষ্ট 5টি থেকে যে কোনো 2টা, কারণ দুটো গ্যাপ আছে। তাহলে অবশিষ্ট 5টি থেকে 2টো নেওয়ার উপায়টা কি হবে, 5p2। এবার কথা হচ্ছে গিয়ে উত্তরটা কেমন আসবে। দেখো ওই গত ক্লাসে আমি বলেছিলাম যে আমাদের বিন্যাসের মূল নীতিতে যে তোমার গণনার যোজন বিধি আর গুণন বিধি, গুণন বিধিটা কি বলেছিলাম, যখন শর্ত যুক্ত থাকবে তখন হচ্ছে গুণ হবে, আর শর্ত যুক্ত না থাকলে সেটা হবে যোগ হবে। এখানে দেখো নিশ্চয়ই শর্ত আছে, যে আমাকে এখানে বলে দিয়েছে যে বেজোড় সংখ্যা বানাতে হবে, এবং বেজোড় সংখ্যাটা বানাতে গেলে নিশ্চয়ই আমাদের একক স্থানীয় অঙ্কে বেজোড় অঙ্ক থাকবে। তাহলে দেখো এখানে শর্ত বিদ্যমান। তাহলে আমাদের এখানে নির্ণীয় বিন্যাস সংখ্যা বা নির্ণীয়, যদি আমি ওই সংখ্যার কথা বলি, বিন্যাস সংখ্যা হবে কি এই 5p2 ইন্টু 3p1। এইগুলো আমাদের হচ্ছে বেজোড় সংখ্যা। এবার যদি জোড় সংখ্যার কথা বলে, তাহলে জোড় সংখ্যার কথা বললে কি হবে, দেখো যদি এখানে বলে কতগুলো 3 অঙ্ক বিশিষ্ট কতগুলো জোড় সংখ্যা পাওয়া যাবে, তাহলে একই রকমভাবে আমি 3টে গ্যাপ সৃষ্টি করলাম, এই 1 2 3। তাহলে এই আমরা জানি কি জোড় অঙ্কের শেষে সম্ভবত ওই জোড় সংখ্যার শেষে সম্ভবত জোড় অঙ্ক থাকে। তাহলে এখানে জোড় অঙ্ক আছে কি কি, 2 4 আর 6। তাহলে 2 4 6-এর এই গ্যাপটা, এই 2 4 6-এর যে কোনো একটা বসবে, 2 4 6-এর যে কোনো একটা এখানে বসবে, যে কোনো একটি। আর যে কোনো একটি বসানোর উপায়টা কি, দেখো আমি এটা কেটে দিই, আমরা বেজোড়টা হয়ে গেল। এবার হচ্ছে জোড়। জোড়ের বেলায় কি বলছি, যেহেতু 3 অঙ্ক বিশিষ্ট সেজন্য 3টা গ্যাপ আমি সৃষ্টি করলাম। এখানে 3 গ্যাপের লাস্ট গ্যাপে অর্থাৎ একক স্থানীয় অঙ্কে এখানে জোড় অঙ্ক পড়বে। এখানে জোড় অঙ্ক আছে কি কি, 2 4 6। তাহলে 2 4 6 তার একটা গ্যাপে একটাই বসানো যাবে না, এটা বসাতে হবে 2 4 6-এর যে কোনো একটা। তাহলে 2 এখানে 2 4 6-এর যে কোনো একটা বসানোর উপায়টা কি, তাহলে আমাদের এখানে 3টা আছে, 3p2। এবার এই গ্যাপে
যে কোনো একটা, যে কোনো একটা, এই গ্যাপে একটা বসানোর পর আর অবশিষ্ট থাকছে কয়টা, অবশিষ্টগুলো বসবে এই দুটো গ্যাপে। তাহলে এখানে অবশিষ্ট কয়টা আছে, দেখো অবশিষ্ট আছে 5টা। অবশিষ্ট 5টি থেকে যেহেতু দুটো গ্যাপ, যে কোনো দুটি বসানোর উপায় কয়টা আসবে তোমার 5p2। এ কারণে সে শর্তযুক্ত। তাহলে নির্ণেয় জোড় সংখ্যা, কত হবে, এই 5p2 গুণ 3p1। কেন 5p2 গুণ 3p1 কি হবে, এটা তোমার হবে যে আমরা ওইভাবে বলি 5 গুণ, যেহেতু দুটো আছে 5 গুণ 4, আর এখানে 3, 3 4 12, 5 12 60। তাহলে জোড় সংখ্যা হবে 60টা। ঠিক আছে, এই গেল আমাদের 3 অঙ্ক বিশিষ্ট কতগুলো বেজোড় আর জোড় সংখ্যা বের করে দেয়। এরপরে প্রশ্নটা আছে কি, এরপরে প্রশ্নটা আছে 5 দ্বারা বিভাজ্য কতগুলি সংখ্যা গঠন করা যায় যাহা 5 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এর সলিউশনটা কি হবে দেখো। তাহলে 5 দ্বারা বিভাজ্য যে অঙ্কগুলো আছে, তাহলে 5 বিভাজ্য সংখ্যাটা তার শেষে সর্বদা 5 থাকবে এখানে। তাহলে এখানে যদি 3 অঙ্ক বিশিষ্ট বলেছে, তাহলে আমরা এখানে এই 3টা গ্যাপ সৃষ্টি করলাম। তাহলে 5 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলির শেষে সর্বদা 5 দ্বারা, এখানে শুধু যে 5 থাকবে সেরকম কথা নেই। তবে যেহেতু এইখানে আমাদের যে অঙ্কগুলো দেওয়া আছে সেই অঙ্কগুলোই মাত্র আমরা ব্যবহার করব, সেই জন্য বলছি এখানে 5 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলির শেষে বা একক স্থানীয় অঙ্কে সর্বদা 5 থাকবে। এর মানে কি, এই 5টাকে এখানে স্থির করতে হবে, 5টাকে এখানে সবসময় রাখতে হবে, এই 5 স্থির। তাহলে 5 স্থির রাখার পরে আর যে দুটো জায়গা আছে সেই দুটো জায়গায় কারা বসবে, 5 ব্যতি রেখে আর যে 5টা আছে 1 2 3 4, এই 5টা, অর্থাৎ 1 2 3 4 6 এর যে কোনো দুটো। হ্যাঁ, তাহলে কি এই 5 ছাড়া বা 5 ব্যতীত যে কোনো 5টা। হ্যাঁ, তাহলে এখানে যে কোনো দুটো। তাহলে এখানে লিখবা তুমি 5 বাদে আর থাকছে কয়টা, যে কোনো 5টা, যে কোনো 5টা থেকে কয়টা হবে, যেহেতু গ্যাপ দুটো, 5p2। তাহলে 5কে স্থির রেখে, তাহলে আমরা কি লিখব, অতএব 5কে স্থির রেখে নির্ণেয় বিন্যাস সংখ্যা বা 5 দ্বারা বিভাজ্য এমন বিন্যাস সংখ্যা, 5 দ্বারা বিভাজ্য এরূপ
বিন্যাস সংখ্যা কত হবে 5p2, তার মানে 5 গুণ 4 এই 20। এইগুলো আমাদের 5 দ্বারা বিভাজ্য। এরপরে বলছে কি 4000-এর চেয়ে বড় কিন্তু 5000-এর থেকে ছোট কতগুলো সংখ্যা আছে। এখানে প্রশ্নটা আমি লিখি যে 4000-এর থেকে বড়, 4000 থেকে বড় কিন্তু 5000 থেকে ছোট, এরকম 3 অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা গঠন করা যাবে। তাহলে দেখো 4000 থেকে শুরু করে 5000-এর আগ পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সে সংখ্যাগুলোর চরিত্রটা কেমন হবে। এটা 4 দ্বারা শুরু হবে। কেমন হতে পারে মনে করে এরকম, এই 4001, 4002 এইভাবে শুরু করতে করতে 5000 আগ পর্যন্ত কি আছে 5999, সরি 4999। এই তাহলে এই জাতীয় যে অঙ্ক যে সংখ্যাগুলো আছে তার প্রথমে সর্বদা 4 থাকবে। এরকম যতগুলো আছে আমরা ততগুলো বের করতে হবে। তা এভাবে তাহলে লিখে লিখে তো বের করা সম্ভব না, তাহলে তো বোর্ডেই ধরবে না। এই জন্য তো আমরা এই 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 বিন্যাসের মূলনীতি বা বিন্যাসের সাহায্যে আমরা এটা এভাবে বের করব। তাহলে 4 দ্বারা ওই 4000-এর থেকে বড় কিন্তু 5000 থেকে ছোট যে সংখ্যাগুলো আছে সেগুলো সর্বদা প্রথমে 5 থাকবে। তার মানে সেই আচ্ছা, এখন কথা হচ্ছে কি 4000 থেকে বড় আর 5000 থেকে ছোট এটা কয় অঙ্ক বিশিষ্ট হয়। দেখো 4 অঙ্ক বিশিষ্ট, সেই জন্য 4টা গ্যাপ আমি এখানে এই বানাবো, 4টা গ্যাপ। ঠিক আছে, তো আমরা এখানে এভাবে একটু কথাটা লিখতে পারো যে 4000 এর থেকে বড় কিন্তু 5000 থেকে ছোট সংখ্যাগুলির প্রথমে সর্বদা 4 থাকবে বা 4 দিয়ে শুরু হবে। এবং 4 অঙ্ক বিশিষ্ট হবে। 4 অঙ্ক বিশিষ্ট হবে, এই কথাটা আমরা লিখে রাখলাম। আর গ্যাপটা সেরকম 4 অঙ্ক 4টা গ্যাপ, 1 2 3 4টা গ্যাপ। আচ্ছা, আর কি বলছি সর্বদা কি থাকবে, ঠিক আছে, সংখ্যাগুলি প্রথমে সর্বদা 4 থাকবে। তার মানে কি এখানে এই গ্যাপটা 4 স্থির, 4কে এখানে স্থির করলাম। 4কে স্থির করলে আর জায়গা থাকছে কয়টা, 1 2 3টা। আর আমাদের প্রদত্ত যে সংখ্যাগুলো ব্যবহার করতে বলছে, যে অঙ্কগুলো ব্যবহার করতে বলছে, এর থেকে 4 মানে একটাকে নিয়ে গেলে আর থাকছে কয়টা, আর থাকছে আমাদের 5টা। 1 2 3 4 5টা, এই 5টার থেকে যে কোনো 3টা। তো এখানে লেখাটা এরকম হবে যে এই জায়গাগুলোতে হবে 5টি অবশিষ্ট 5টি থেকে যে কোনো 3টি, যে কোনো সংখ্যা যে কোনো 3টির বিন্যাস সংখ্যা লিখতে পারো, অথবা যে কোনো 3টি নিয়ে বা যে কোনো 3টে নেওয়ার উপায় ইত্যাদি যা তুমি লেখো। বিন্যাস সংখ্যা হবে 5p2,
থ্রি। তাহলে আমাদের 4000-এর থেকে বড়, 4000 থেকে বড় 4 অঙ্কের সংখ্যা, 4000 থেকে বড়, 5000 থেকে ছোট 4 অঙ্কের সংখ্যা হবে 53। তার মানে সেটা কত হবে? 5 গুণ 4 গুণ 3। তার মানে কয়টা হবে? 4 5 কোটি 3 কোটি 60টা হবে। দেখো আমরা এইভাবে বেশ ম্যাথমেটিক্যাল জ্ঞান দিয়ে বা সূত্র দিয়ে আমরা এভাবে বের করব। আর লিখে লিখে করতে গেলে 60টা লিখতে গেলে অনেক অনেক সময় সাপেক্ষ ব্যাপার, বা আদৌ সেটা করা সম্ভব না, যেহেতু টাইমের ব্যাপার স্যাপার আছে। এই জন্য আমরা এই সূত্র দিয়ে করব। এই গেল 4000 থেকে বড় কিন্তু 5000 থেকে ছোট। এর পরের প্রশ্নটা হচ্ছে তোমার কি? 4000 থেকে বড় কিন্তু 6000 থেকে ছোট। 4000 থেকে বড় কিন্তু এখানে আছে 6000 থেকে ছোট। দেখো 4000 থেকে বড় কিন্তু 6000 থেকে ছোট। আচ্ছা, 4000 থেকে বড়, 6000 থেকে ছোট, তাহলে সেইগুলো কেমন হতে পারে? ওই সেই লিখি 4001, 4002 এইভাবে আসছে। 5000 তো আছেই, 5000, 5000, 5001 এইভাবে 5000, 5900, সরি 5999 পর্যন্ত। তাহলে এইখানের যে সংখ্যাগুলোর বৈশিষ্ট্যটা কি? প্রথমে সর্বদা 4 এবং 5 থাকবে, ঠিক আছে? 4 আর 5 থাকবে। 4000 থেকে বড়, 6000 থেকে ছোট সংখ্যাগুলোর শেষে প্রথমে সর্বদা 5 এবং 6 থাকবে। তাহলে আমরা এবার, এবং যা হবে কত, কয় অঙ্ক বিশিষ্ট হবে? 4 অঙ্ক বিশিষ্ট। তাহলে এভাবে আমরা লিখে ফেলি, 4টে গ্যাপ সৃষ্টি করে ফেললাম। যেহেতু 4000 থেকে শুরু করে 6000-এর মধ্যে সেটা হবে 4 অঙ্ক বিশিষ্ট হবে। তো এখানে 1 2 3 এই 4টা কি বলছে? এখানে ওরকম লিখতে হবে যে 4000 এর থেকে বড় কিন্তু 6000 থেকে ছোট সংখ্যাগুলির প্রথমে সর্বদা 4 অথবা 5 থাকবে এবং 4 অঙ্ক বিশিষ্ট হবে। এই কথাটা আমরা লিখে নিলাম, 4 অঙ্ক বিশিষ্ট হবে। আচ্ছা, তাহলে দেখো এবার এই প্রথম যে গ্যাপটায় কিভাবে 4ও বসতে পারে, 5ও বসতে পারে। তাহলে 4 এবং 5-এর 4 একবার বসাতে পারবো, 5ও একবার বসাতে পারবো। তো আমরা যেহেতু 4 5-এর যে কোনো একটা প্রথমে বসাবো, এখানে 4 ও 5 এর যে কোনো একটা, তাহলে 4 ও 5-এর যে কোনো একটা বসানোর উপায়টা কি হবে? এখান থেকে দুটো আছে, 4 5 2p1। আচ্ছা, আর এই বাকি যে গ্যাপ দুটো আছে, গ্যাপ 3টা আছে, তাহলে এই একটা বসানোর পরে আর থাকছে কয়টা? 5টা। এখানে বসবে 5টা থেকে 3টা। এই 5টা থেকে 3টা এখানে বসানোর উপায়টা কি? 5p3। এই দেখো 5p3। তাহলে আমার এখানে কি হবে? অতএব নির্ণীয় বিন্যাস সংখ্যা তুমি লিখে দাও
নির্ণীয় বিন্যাস সংখ্যা হবে 2p1 ইন্টু 5p3। 2 এটা কত হবে 5 4 3, 4 5 20, 3 20 60, তার মানে 120টা হবে 4000-এর থেকে বড় আর 6000 থেকে ছোট এইগুলো। আচ্ছা, এবার প্রশ্নটা হচ্ছে কি 4000 থেকে বড় কতগুলি সংখ্যা? এবার হচ্ছে তোমার একটা শর্ত আছে 4000 থেকে বড়। দেখো 4000 থেকে বড় কতগুলি সংখ্যা গঠন করে থাকে। এখানে দুটো ক্ষেত্র হবে। এখানে হবে 4000 থেকে বড়, একটা হবে তোমার 4 অঙ্ক বিশিষ্ট হবে, 5 অঙ্ক বিশিষ্ট হবে, 6 অঙ্ক বিশিষ্ট। এখানে কিন্তু একটাই শর্ত বলেছে শুধু 4000 থেকে বড়। তাহলে এখানে প্রথম ক্ষেত্রে দেখো 4000 থেকে বড় চার অঙ্কের সংখ্যা, এই একটা হবে। আর এরপরে হবে কি 4000, তাহলে এই যে 4 অঙ্কের সংখ্যা প্রথমে 4 শুরু হবে। তাহলে 4000 থেকে বড় 5 অঙ্কের সংখ্যা হবে একটা, 4000 থেকে বড় 6 অঙ্কের সংখ্যা, কারণ আমাদের এখানে 6টাই অঙ্ক আছে। তাহলে আমরা প্রথমে আমরা বের করবো 4000 থেকে বড় 4 অঙ্কের সংখ্যা। তাহলে 4000 থেকে বড় 4 অঙ্কের সংখ্যার জন্য আমরা এই 4টা গ্যাপ সৃষ্টি করবে, 1 2 3 4 ওই আগের মতোই। তাহলে প্রথমে এখানে 4 বসাবো, 4 কে স্থির করবো, 4 কে স্থির করে আর কটা জায়গা থাকছে 1 2 3টা, তাহলে এখানে 4 নেওয়ার পর থাকছে 5টা। তাহলে এইখানে হবে এইটার জন্য হবে 5p2। তাহলে 4000 থেকে বড় 4 অঙ্কের সংখ্যা আমাদের হয়ে গেল। এখন দেখো এইবার আসছে কি 4000 থেকে বড় 4 অঙ্কের সংখ্যা আমাদের হয়ে গেল। এবার আসছে আমাদের 5 অঙ্কের সংখ্যা। তাহলে 5 অঙ্কের সংখ্যা 5টা গ্যাপ হবে, এখানে 5টা গ্যাপ দেবো। এখানে দাঁড়া এখন লিখি 1 2 3 4 5টা। তাহলে এটা গেল আমাদের 1 নম্বরের জন্য। 2 নম্বরের জন্য হচ্ছে এইটা 4000 থেকে বড় 5 অঙ্কের সংখ্যা, তাহলে 5টা গ্যাপ হবে, এই 1 2 3 4 5টা। 5টা গ্যাপে 5টা বসাতে হবে, কিন্তু এখানে আছে কয়টা? 6টা আছে। তাহলে এখানে 6টা আছে, 6টা। তাহলে এখানে কি বলবে তোমার, এখানে 6টা 1 2 3 4 5 6টা। তো 6টার থেকে এখানে বসবে 6টি থেকে, যেহেতু 5টা গ্যাপ 1 2 3 4 5, 6টি থেকে যে কোনো 3টির বিন্যাস, এটা হবে 6p3, সরি 6p5। 6টা থেকে 5টা, 6টা থেকে 5টা 6p5। এবার হচ্ছে তোমার 6 অঙ্কের সংখ্যা, যেহেতু এখানে 6টা আছে 1 2 3 4 5 6টা আছে, 6 অঙ্কের সংখ্যা। তাহলে 6টা গ্যাপ হবে, 6টা গ্যাপ দাও, 1 2 3 4 5 6টা, 1 2 3 4 5 6টা। আচ্ছা, এই 6টা তাহলে 4000 থেকে বড় 6 অঙ্কের সংখ্যা, যেহেতু এখানে 6টা অঙ্ক আছে তার 6টার বেশি তার হবেই না, 4 অঙ্ক বিশিষ্ট হবে, সেটা আগে বের করেছিলাম।
6 অঙ্ক, 5 অঙ্ক বের করলাম, এখন হচ্ছে 6 অঙ্ক, 1 2 3 4 5 6। তো এখানে দেখি আমরা কিভাবে হবে, তাহলে 6টার থেকে 6টা অঙ্ক, আর কিছু না। তাহলে এখানে এইভাবে লিখতে হবে কি 6টি অঙ্ক থেকে 6টি বসিয়ে বিন্যাস সংখ্যা, তাহলে 6p6। এবার 4 অঙ্কের জন্য যেটা বের করেছিলাম সেইটা, 6 অঙ্কের জন্য যেটা সেইটা, 5 অঙ্কের জন্য সেইটা, এই তিনটা যোগ করে দেবে। দেখো এইখানে সেই কথাটা আছে, এখানে কিন্তু সেই যোজন বিধিটা। কারণ আমরা যখন 4 অঙ্কের সংখ্যা বের করছি তখন 5 অঙ্কের সংখ্যার সাথে কোনো সম্পর্ক নাই। যে আমাদের প্রদত্ত যে 6টা অঙ্ক আছে সেই প্রদত্ত 6টা অঙ্ক থেকে যে 4000 থেকে বড় 4 অঙ্কের সংখ্যা, আবার প্রদত্ত 6টা অঙ্ক থেকে 4000 থেকে 4000 থেকে বড় 5 অঙ্কের সংখ্যা। তাহলে দেখো 4000 থেকে বড় 4 অঙ্কের সংখ্যার সাথে 5000 থেকে 4000 থেকে বড় 5 অঙ্কের সংখ্যার কোনো ইয়ে নাই, কোনো সংযোগ নাই। যে কারণে এখানে সেই তোমার গণনার যোজন বিধি হবে। ওই যে আগের ক্লাসে বলেছিলাম যে স্থলপথে গেছিলাম 12 উপায়ে আর প্লেনে গেছিলাম 1 উপায়ে, তাহলে মোট খুলনা থেকে গাবতলী হয়ে উদ্ভাস কোচিং সেন্টার যাওয়ার উপায় ছিল 12 + 1 13 উপায়। সেই ধারণার পরে ভিত্তি করে এখানেও তাই। দেখো 4000-এর জন্য যে রেজাল্ট হবে তার সঙ্গে 5000 এই 4 অঙ্কের জন্য যে রেজাল্ট হবে তার সঙ্গে 5 অঙ্কের রেজাল্টের কোনো সম্পর্ক নাই, কিংবা 6 অঙ্কের কোনো সম্পর্ক নাই। সেই জন্য এই তিনটা যোগ করে দিলে আমাদের নির্ণয় রেজাল্ট পাওয়া যাবে। আচ্ছা, এই গেল আমাদের সংখ্যা গঠন সম্পর্কিত এক ধরনের প্রবলেম। এবার আরেকটা প্রবলেম আছে, এখানে যদি একটা শূন্য যদি চলে আসে তখন কি সমস্যা হবে। দেখো তখন কি হবে, সেই একটা প্রবলেম আমরা করি। তো সেই প্রবলেমটা আসছে আমাদের, সেই প্রবলেমটা আসবে এরকমই যে 0 1 2 3 4 5 অঙ্ক বিশিষ্ট 4 অঙ্ক নিয়ে অঙ্কগুলিকে প্রতি সংখ্যায় অঙ্কগুলিকে প্রতি সংখ্যায় একবার ব্যবহার করে, একবার মাত্র ব্যবহার করে। প্রথম কোশ্চেনটা হচ্ছে কি 3 অঙ্ক বিশিষ্ট, আগের মতোই 3 অঙ্ক বিশিষ্ট কতগুলি সংখ্যা গঠন করা যায়, এই আর কি। আচ্ছা, একটা করে যদি একটা করে আমরা সবগুলো হবে না। আচ্ছা, তো এখানে দেখো সেই একই কথা, যদি আমি বলি 3 অঙ্ক বিশিষ্ট, এখানে আছে কয়টা 1 2 3 4 5 6টা আছে, 3টা অঙ্ক নিয়ে সংখ্যা গঠন করতে হবে। দেখো বারবার একটা কথা বলছে, অঙ্ক আর সংখ্যার ভিতরে কিন্তু ফার ডিফারেন্স আছে। অঙ্ক এই সব এগুলো একটা সেপারেট একটা অঙ্ক বলে, আর সংখ্যা হচ্ছে যেমন 23 একটা সংখ্যা, 45 একটা সংখ্যা, 345 সংখ্যা, এরকম। যাও 3 অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা গঠন করা যাবে। তাহলে আমাদের সেই 3টা গ্যাপ, আগের মতোই আমি 3টা গ্যাপ সৃষ্টি করলাম। 1 2 3টা। এখানে সমস্যা হয়ে গেছে 0টা। দেখো এটাও 3 অঙ্ক বিশিষ্ট, 0 1 2, এটা কিন্তু আমাদের সার্থক সংখ্যা না। সার্থক সংখ্যা একে বলা হয় যে অর্থপূর্ণ, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু আমরা এটাকে কিন্তু 12 বলি,
কিন্তু অঙ্ক কিন্তু শূন্য 1 2 ব্যবহার হচ্ছে, কিন্তু অরিজিনালি বলছি এটা 12 2 অঙ্ক বিশিষ্ট। সেই জন্যে এই অঙ্ক এই প্রবলেমটায় শূন্য থাকাতে একটু প্রবলেম হবে। হ্যাঁ, প্রবলেম সেই প্রবলেমটা আমরা এখানে সলভ করবো। এখন দেখো, তো এখানে এইভাবে করব যে শূন্যকে বাদ রেখে এই প্রথম জায়গাটায় শূন্যকে বাদ রেখে এই পাঁচটা যে কোনো একটা এখানে বসালাম। তাহলে কি এখানে লিখবো আমরা এই জায়গাতে যে শূন্য বাদে অবশিষ্ট কয়টা থাকছে? অবশিষ্ট থাকছে 1 2 3 4 5টা। 5টি থেকে যে কোনো একটিকে প্রথম স্থানে বসানোর উপায় কি হবে? 5টার থেকে যে কোনো একটা শূন্য বাদে 5p1। আচ্ছা, এবার দেখো মজার জিনিস কি, শূন্যকে বাদ রেখে যে কোনো একটা নিলাম। তাহলে শূন্যকে বাদ রেখে যে কোনো একটা নিলে আর কয়টা থাকতেছে এখানে? ধরো সাপোজ আমি এখানে 1 বসালাম, 1 শূন্য বাদে যে কয়টা 1 কে নিলে আর থাকছে কয়টা? 0 2 3 4 5, আর থাকছে আমাদের 5টা। ওই 5টার থেকে এই শূন্য বাদে এখানে তো শূন্য বাদে কোনো একটা, আর এই শূন্যকে বাদ দিয়ে আর যে কটা থাকছে এটা গেল শূন্য বাদে। আর এবার হচ্ছে এই যে কোনো একটা বসানোর পর, সাপোজ 1 বসানোর পর আর থাকছে 5টা। এই 5টার থেকে তাহলে এখানে লিখবো অবশিষ্ট 5টি থেকে যে কোনো একটি তো এই যে কোনো একটি বসানোর উপায়টা কি হবে এখানে? তাহলে যে কোনো একটি কেন, যে কোনো দুটো জায়গা আছে, দুটো জায়গা 5p2। অতএব 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হবে অর্থপূর্ণ সংখ্যা, সেটা হচ্ছে অতএব নির্ণেয় বিন্যাস সংখ্যা। সেটা হবে কত? এই 5p1 ইন্টু 5p2, 5 গুণ 5 গুণ 4, তাহলে কত হবে? 4 5 20, 5 20 100টা হবে। দেখো এই শূন্যের জন্য এই ঝামেলাটা হয়ে গেল। দেখো এই অঙ্কটাকে আর একভাবে সলভ করা যায়। সেটা কি? যেহেতু তোমার বলছে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করতে হবে, তাহলে আমি প্রথমে 3টা গ্যাপ এখানে সৃষ্টি করে ফেলেছি। তা আমি কোনো শর্ত ছাড়া একেবারে ওই 6টা থেকে 3টা নেব। এইটা 6টি থেকে একবারে কোনো শর্ত আরোপ না করে, কোনো শর্ত আরোপ না করে 6টি থেকে 3টা, এর উপায়টা কি? 6p3। দেখো এই যে আমি 6টা থেকে 3টা নিলাম, এর ভিতর তো কোনো না কোনো সময় শূন্য প্রথমে আসতে পারে। তা শূন্য যখন প্রথমে আসবে সেগুলো তো তোমার 3 অঙ্ক বিশিষ্ট সার্থক সংখ্যা হবে না, বা 3 অঙ্ক বিশিষ্ট অর্থপূর্ণ সংখ্যা আমাদের হবে না।
তাহলে এই যে 6p3 সম্ভবত 120, 6 5 6 5 আর 4 120টা। এই 120টার মধ্যে কোনো না কোনো সময় শূন্য প্রথমে এসে হাজির হবে, এরকম শূন্য প্রথমে এসে হাজির হবে। তা শূন্য প্রথমে যখন আসবে তখন তো সেগুলো 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হবে না। তাহলে কি করতে হবে, 120 থেকে ওই 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলো বাদ দিতে হবে। এই এখন সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে হবে প্রথমে আসবে শূন্য, তাহলে প্রথমে শূন্য আসলে সেটা 3 অঙ্কের হবে না, সেটা কি হয়ে যাবে, সেটা হবে আমাদের 2 অঙ্কের। তাহলে এই শূন্যকে প্রথমে আমরা রাখলাম, তাহলে এইগুলো এরকম, ধরো সেই ছকটা ছিল আমাদের, এই ছকটা এরকম ছিল। কি বলছি, যে আমরা কোনো শর্ত আরোপ না করে 6টা থেকে 3টা আমরা নিয়ে নিলাম 120টা হলো। এখন এই 120-র ভিতর যখনই শূন্য প্রথমে হবে সেগুলো 3 অঙ্কের না হয়ে হবে সেটা 2 অঙ্কের। তাহলে এইরূপ 2 অঙ্কের সংখ্যার চেহারাটা কেমন হবে, সেই 2 অঙ্কের সংখ্যার এরকম প্রথমে শূন্য আসবে, তার মানে কি প্রথমে শূন্যকে স্থির করব। শূন্যকে স্থির করে এভাবে যদি লিখতে চাও যে প্রথমে দেখা যাচ্ছে না এরকম, তাহলে প্রথমে শূন্যকে স্থির রেখে অবশিষ্ট কয়টা থাকছে, শূন্য নেওয়ার পর অবশিষ্ট 5টা থাকছে, অবশিষ্ট 5টি থেকে গ্যাপ আছে কয়টা, 2টো, 5টি থেকে 2টি নিয়ে বিনের সংখ্যাটা হবে 5p2। 5p2 এর মান কত, 5 গুণ 4 মানে 20। এখন এই 120 থেকে এই 20 বাদ দিলে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। তো দেখো আমরা এখানে 2টো উপায় করতে পারি। এখানে প্রথমে শূন্য বাদ যেখানটা বসালাম, বাকিগুলো এখানে বসালাম, মানে এখানে আমি কোনো চিন্তা ভাবনা না করে সরাসরি 6টা থেকে 3টা নিলাম, 6টা থেকে 3টা নিয়ে করলাম 120টা। এর ভিতর যতবার শূন্য প্রথমে আসবে সেগুলো আমাদের 3 অঙ্ক না হয়ে 2 অঙ্ক হবে। এরূপ 2 অঙ্কের সংখ্যা হবে কি, প্রথমে শূন্যকে স্থির করব, স্থির রেখে আর বাকি থাকছে 5টা, 5টা থেকে 2টো নিয়ে 2টো গ্যাপে বসাবো। 5টা থেকে 2টো নিয়ে 2টো গ্যাপে বসানোর উপায় হচ্ছে 5p2, দ্যাট ইজ 20। তাহলে এই 20টা হচ্ছে আমাদের 3 অঙ্কের হবে না, এটা হবে আমাদের 2 অঙ্কের। তাহলে এইরূপ 2 অঙ্কের সংখ্যা, সরি তাহলে এই 2 অঙ্কের সংখ্যাগুলো এই এখান থেকে বাদ দিতে হবে। তাহলে 120 থেকে 20 বাদ দিলে থাকছে 100, এই 100টাই। আচ্ছা, এই গেল আমাদের একটা প্রশ্ন। এরপরে যদি আরেকটা প্রশ্ন থাকে যে জোড় বেজোড়ি কথা তৈরি থাকে, 3 অঙ্ক বিশিষ্ট জোড় সংখ্যা, সেটা দেখো এবার। 3 অঙ্ক বিশিষ্ট কতগুলি, এখানে যদি প্রশ্ন থাকে বিজোড় আর জোড়, এটা কেমন হবে। তাহলে দেখো আগের অঙ্কটা আমরা বলছিলাম যে বেজোড় অঙ্কগুলোর শেষে সর্বদা কি থাকবে, বেজোড় অঙ্ক থাকে। তো এই যে প্রদত্ত সংখ্যাগুলোর মধ্যে বেজোড় অঙ্ক আছে কোনটা কোনটা, 1 3 5। তাহলে আমাদের বেজোড় সংখ্যা তৈরি করতে গেলে 1 3 5-এর যে কোনো একটা আমাদের একক স্থানীয় অঙ্কে বসাতে হবে। আর জোড় অঙ্কের ক্ষেত্রেও একই রকম, এখানে এই প্রদত্ত সংখ্যাগুলোর মধ্যে জোড় অঙ্ক আছে কয়টা, 2 4 আর 0 আছে। ঠিক আছে, এই শূন্য ব্যাপারটা দেখো কি মজার ব্যাপার এখানে আছে। তাহলে আগে আমরা 2 4 দিয়ে এবং 0 দিয়ে আমরা এটা বের করব। দেখো তাহলে প্রথমে আমরা বেজোড় সংখ্যা বের করি। বেজোড় সংখ্যা, তো আমাদের প্রথম শর্ত হচ্ছে 3 অঙ্ক, তাহলে 3টা গ্যাপ সৃষ্টি করবো। দেখো এই যে 3টা গ্যাপ সৃষ্টি করলাম, এই 1 2 এই 3।
আচ্ছা, এবার এই শেষের গ্যাপটায়, কারণ আমি প্রথমে বেজোড় অঙ্কটা বের করতে চাচ্ছি। তাহলে শেষের গ্যাপটায় কি বসবে? এই 1, 3, 5 এর যে কোনো একটা আমি বসাবো। তাহলে যে কোনো একটা বসানোর উপায়টা কি? 3টার থেকে একটাকে নিয়ে এই একক স্থানীয় অঙ্কে বসালাম 3p1 উপায়। এখন দেখো এই শূন্যের একটা ব্যাপার আছে। আমি প্রথমে 1, 3, 5 এখানে বসালাম, যে কোনো একটা বসালাম। এবার 1, 3, 5 এর যে কোনো একটা বসানোর পরে এবার প্রথম গ্যাপটাতে এখানে কি শূন্য বাদে যে কোনো একটি বসানোর উপায়টা কি? এখানে মজার জিনিস দেখো, এখানে হচ্ছে 1, 3, 5 এর যে কোনো একটা বসিয়েছি। আর এখানে কি বলছে আবার? শূন্য বাদে যে কোনো একটা। তাহলে এখানে একটা বসালাম আর এখানে শূন্যকে বাদ দিলাম। তাহলে আর থাকছে কয়টা? 4টা থাকছে। মোট হচ্ছে আমাদের 6টা। এখানে 1, 3, 5 এর যে কোনো একটা, আর এখানে বলছি শূন্য বাদে যে কোনো একটা বসাবো। এখানেও তো একটা বসালাম আর এখানে শূন্যকে বাদ দিলাম, বাদ দিলে আর থাকছে আমাদের 4টা। এই 4টা থেকে যে কোনো একটা আমি প্রথমে বসালাম। এই হয়ে গেল। তাহলে আমাদের এই গ্যাপটাও পূরণ করা হয়ে গেল, এই গ্যাপটাও পূরণ করা হয়ে গেল। এখন এই মাঝখানের গ্যাপটা রয়ে গেছে। এই মাঝখানের গ্যাপটা কিভাবে আমি পূরণ করবো দেখো। তাহলে এইখানে একটা বসালাম, প্রথমে একটা বসালাম, শেষে একটা বসালাম। বসানোর পরে আর আমাদের টোটাল সংখ্যা ছিল 6টা। তো টোটাল 6টার থেকে প্রথমে শূন্য বাদে যে কোনো একটা বসালাম আর শেষে বসালাম 1, 3, 5 এর যে কোনো একটা। এই গেল 2টা, তাহলে 4টা, আর থেকে 4টায় এই 4টার থেকে যে কোনো একটা, এই 4টার থেকে যে কোনো একটা 4p1। এই তাহলে আমাদের 3 অঙ্ক বিশিষ্ট, অতএব 3 অঙ্ক বিশিষ্ট বেজোড় সংখ্যা, 3 অঙ্ক বিশিষ্ট বেজোড় সংখ্যা হবে ওই সেই বিধি, আবার সেই পুরনো কথা গুণন বিধি শর্ত আছে এখানে। তাহলে আমাদের 4p1 গুণ 4p1 গুণ 3p1 কত হবে? যা হয় তুমি গুণ করে দেখো, 4, 4, 16, 3, 16, 48টা হবে। এই 48টা হবে আমাদের বেজোড় সংখ্যা। আচ্ছা, এটাকে ওই বিকল্প পদ্ধতিতেও করা সম্ভব। আচ্ছা ঠিক আছে, এবার আমরা একটা জোড় সংখ্যা দেখি। অল্প একটু টাইম বোধহয় শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, জোড় সংখ্যাটা একটু দেখি। এটাকেও কিন্তু আমি ওই আগের বিকল্প প্রসেস এটাও করা সম্ভব। আচ্ছা, এবার আমি দেখাবো একটু জোড় সংখ্যা। এখানে হচ্ছে জোড় সংখ্যা, ওই সব একই রকম কথা। তা জোড় সংখ্যার শেষে কি থাকবে? এখানে থাকবে 0, 0, 2, 4 এর যে কোনো একটা থাকবে। 0, 2, 4 এর যে কোনো একটা আমাদের রাখতে হবে। তা 0, 2, 4 এর ভিতরে আমাদের কি কি আছে সেগুলো আমরা দেখি। প্রথমে আমি 2 আর 4টারে নিয়ে কাজ করি। দেখো এখানে 2, 4 এর যে কোনো একটা আমি বসালাম, 2, 4 এর যে কোনো একটা বসালাম, আর এখানে বসালাম 0 বাদে যে কোনো একটা।
আর বাকি এইটা বসালাম। কি হলো ব্যাপারটা দেখো, এখানে আমাদের জোড় সংখ্যার শেষে 0 থাকবে, 2 থাকবে, 4 থাকবে। তা আমি প্রথমে 2 অথবা 4 এর যে কোনো একটা এখানে বসালাম 2p1। আর এখানে বসানোর পরে আর থাকছে কয়টা আমাদের, আর থাকছে আর 0 বাদে এখানে আছে আমাদের 0 বাদে, তাহলে 0 বাদে আর থাকছে আর 4টা 4p1 এই, তাহলে এই একটা বাদ দিয়ে আর বাকি যে জায়গাটা থাকছে এখানে এটাও 4p1। এই গেল আমাদের 2 আর 4 এর বেলায়। এটা কথা হচ্ছে তোমার এই ক্ষেত্রে বিন্যাসটা হচ্ছে, আচ্ছা তাহলে 2 ও 4কে দেখো, 2 ও 4কে শেষে রেখে জোড় সংখ্যা সেটা কত হচ্ছে 4p1 আর 2p1, 4 4 2 আচ্ছা 16 দুগুণে 32। এই গেল 2 আর 4 এর কেসটা আমাদের হয়ে গেল। এইবার আমি শূন্যকে শেষে রাখলে সেটা তো জোড় সংখ্যা হয়। এই শূন্যকে এখানে রাখলাম, তার শূন্যকে এখানে স্থির করলাম। স্থির করার পর আর থাকছে কয়টা 1 2 3 4 5টা। এই দুটো জায়গায় এই 5টার থেকে দুটো বসালাম, তাহলে এটা কত হলো 5p2। শূন্যকে স্থির করার পর থাকছে 5টা, শূন্যকে স্থির করার পর থাকছে 5টা, সেই 5টা থেকে যে কোনো দুটো নিয়ে বাকি দুটো গ্যাপে বসালাম 5p2, অর্থাৎ 5 গুণ 4, তাহলে কত হবে 20। তাহলে এটাও জোড় সংখ্যা আর এটাও জোড় সংখ্যা। তাহলে দেখো এখানেও সেই যোজন বিধির ব্যাপারটা আসছে। 2 4 এবং 4 শেষে বসিয়ে যে বিন্যাসটা পেলাম তার সঙ্গে শেষে 0 বসায় বিন্যাসের কোনো রিলেশন নাই, বিধায় আমরা এটা যোগ করব। অতএব নির্ণীয় জোড় সংখ্যা আসবে কত, এই 32 যোগ 20 এই 52, এই হচ্ছে আমাদের জোড় সংখ্যা। তো এই হচ্ছে আমাদের সংখ্যা গঠন সংক্রান্ত সমস্যা বলি আমরা আজকে দেখলাম। আরও কিছু অঙ্ক ছিল যে ওই 4000 থেকে 6000, 4000 থেকে বড়, 4000 থেকে বড়, 6000 থেকে ছোট কতগুলো সংখ্যা গঠন হয় এই একই তথ্য দিয়ে বের করা যেত। যাই হোক এটা আমরা নেক্সট ক্লাসে দেখব। তোমরা এইগুলো ভালো করে এইগুলোকে রিভাইজ দেবে, কারণ বিন্যাস চ্যাপ্টারটা যেমন সহজ মনে হচ্ছে তেমনই আবার কঠিন, কারণ আজ করলে কাল ভুলে যেতে হয়। আর যদি এটা ক্লিয়ার, যদি এর বিশেষ করে এর মূলনীতি, তারপরে এর যে তথ্যগুলো, এর যে সূত্রগুলো, এগুলো যদি তুমি রপ্ত করতে পারো তাহলে খুব ইজি। যাই হোক আজ আমরা এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের শুভকামনা করে আমি আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।